প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের 6.2 এর লেখচিত্রের ধারাবাহিক আলোচনায় আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব বিশ্বের গ এই প্রশ্নটি। তো আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা লেখের সাহায্যে সমাধান করবে কিভাবে, এই বিষয়টা পুরোটাই তোমরা আজকে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা আমার আলোচনা বা আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে ইনশাআল্লাহ লেখার সাহায্যে সমাধান নিয়ে আর কোনো তোমাদের ঝামেলা থাকবে না। তো পরীক্ষায় তোমাদের যেভাবেই তোমাদের সমীকরণ দেওয়া হোক না কেন, সেই সমীকরণ দুইটি সমাধান করে, অর্থাৎ সমীকরণ জোটের সমাধান করে তোমরা লেখার সাহায্যে সমাধান করে তোমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে পারবে। তো সেক্ষেত্রে আজকের এই আলোচনা থেকে তাহলে তোমরা কি পারবে, লেখার সাহায্যে সমাধান করতে পারবে। এবং যে প্রশ্ন হলো সেটা হলো তোমাদের বিশ্বের গ। তো তাহলে শুরু করা যাক আমাদের বিশ্বের গ আমরা কিভাবে সমাধান করব। তো আমি তোমাদের শুরুতেই বলে রাখবো, দেখো আমি নিয়মটা তোমাদের আগে জানাবো। বিশ্বের গ, তাহলে আমাদের প্রশ্ন হলো, আচ্ছা আমি প্রশ্ন পরে উঠাবো, আগে নিয়মটা তোমাদের জানাই দেবো। সেটা হলো যে তোমাদের শুরুতেই দুইটা সমীকরণ দিয়ে দিতে হবে। ধরো সমীকরণ 1 এবং সমীকরণ 2। এই সমীকরণ 1 থেকে তোমাদের কি করতে হবে, সমী 1 হতে তোমাদের y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ ডান পাশে তোমার শুধু x থাকবে, বাম পাশে শুধু y থাকবে। শুধু x না, x এর সঙ্গে অন্যান্য মান থাকতে পারে, কিন্তু বাম পাশে শুধু y থাকবে। এর অর্থ হলো তুমি y কে x এর মাধ্যমে আগে প্রকাশ করে নেবে, এখানে x। তো তারপর তোমাদের কি করতে হবে, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য তোমাদের y এর মান বের করতে হবে। অর্থাৎ x এর কয়েকটি মানের জন্য তোমরা y এর মান নির্ণয় করবে। ধরো কমপক্ষে 3টা মান বের করবে, 2টা করলেও হবে। তো 3টা করলে একটু চিত্র ভালো আসবে, 3 এর অধিক যদি বিন্দু নাও তাহলে আরো ভালো হবে। তো সেক্ষেত্রে x y, ধরো x এর মান আমি এখানে একটা দিলাম, তাহলে y এর মান আমি অবশ্যই পাবো। x এর মান আরো একটা দিলাম, y এর মান আমি এখানে পাবো। x এর মান একটা দিলাম, y এর মান আমি এখানে পেয়ে যাবো। তাহলে আমার ক্রমজোড় আসবে x, y সমান, আমি তাহলে এইভাবে আমি 3টা বিন্দু পেয়ে যাব। এবার আচ্ছা এটাকে আমি বলবো ছক 1, এটা হলো আমার ছক 1। আবার কি করবো, আমি সমী 2 হতে লিখবো, সমী 2 হতে। তো সমী 2 হতে আমাকে কি করতে হবে, আবার ওই y কে আমার x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি এখানে আবার এখানে একটা ছক করব, এই ছক হবে আমার ছক 2 নাম্বার ছক। তো এখানে আমি কি করব, x এর 3টা মান নেব, তাহলে আমি y এর মান 3টা পেয়ে যাব। x এর মান নেব, এখানে y এর মান পাবো। x এর মান নেব, এখানে y এর মান পাবো। x এর মান নেব, y এর মান পাবো। তো সেক্ষেত্রে আমি তাহলে এখানে x, y সমান আমি লিখব 3টা বিন্দু পাবো, আমি এখানে 3টা বিন্দু পাবো। এই যে ছক 1 এবং 2, এই ছক 1 আর 2 এ আমি যে বিন্দুগুলো পেলাম, তো ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলো আমার কি করতে হবে, গ্রাফ পেপারে স্থাপন করতে হবে। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে তুমি বিন্দুগুলো বসাতে পারো, বা একক তুমি চেঞ্জ করেও নিতে পারো, 2 একক সমান 1 ঘরও নিতে পারো। তো তোমার ইচ্ছার উপর নির্ভর করবে এটা। তো সেক্ষেত্রে ধরো ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমি 1 একক নিয়ে আমি বিন্দুগুলো পাতন করবো। এটা হলো ছক 1 এর ক্ষেত্রে। বিন্দুগুলো পাতন করলে আমার কি হবে, একটা সরলরেখা চলে আসবে। কিভাবে, আমি বিন্দুগুলো বসানোর পর আমি বিন্দুগুলো যোগ করে দেবো, দিয়ে উভয় দিকে বর্ধিত করে দেবো। আবার ছক 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো আমি কি করব, ঠিক ওইভাবে গ্রাফ পেপারে স্থাপন করব বা পাতন করব। পাতন করা আর স্থাপন করা একই কথা। তো আমি বিন্দুগুলো বসানোর পর তারপর আমি কি করব, আবার ওই বিন্দুগুলো যোগ করে দেব, যোগ করে দিয়ে উভয় দিকে বর্ধিত করে দেব। তো দেখা যাবে এই দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হবে। সেটা হয়তো এরকম আসতে পারে, ধরো এরকম একটা বিন্দুতে মিলিত হলো, সেটা তোমার এইভাবেও মিলতে পারে, এইভাবেও মিলতে পারে। আবার তোমার দেখা গেল হয়তো এইভাবেও মিলতে পারে, বিভিন্ন ভাবে মিলতে পারে। যদি না মেলে তাহলে কিন্তু তোমার সমাধান হবে না। তো যদি মিলে যায়, এই মিলিত বিন্দুর স্থানাঙ্ক, এই মিলিত বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার সমাধান। অর্থাৎ এই মিলিত বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ওখানে ভুজ x এর মান পাবে এবং কোটি y এর মান পাবে। তাহলে ভুজ x এর মান যেটা, সেটা হলো
তোমার সমাধান করতে গিয়ে তোমরা যে এক্স এর মান বের করো ঠিক ওইভাবে এক্স এর মান চলে আসে। আবার কোটি ওয়াই এর মান হলো তোমাদের সমাধানের ওয়াই এর মান, অর্থাৎ এখানে মিলিত বিন্দুর স্থানাঙ্কই হলো তোমাদের নির্ণয় সমাধান, যেখানে ভুজ এক্স এর মান থাকবে, কোটি ওয়াই এর মান থাকবে। তো যদি সমীকরণ দুইটি সরলরেখা দুইটি মিলিত না হয় তাহলে হয়তো এরকম সমান্তরাল হতে পারে, হয়তো বা এরকম হতে পারে, তো এরকমও হয়তো হতে পারে। তো যাই হোক, যদি মিলিত না হয় তাহলে সমাধান থাকবে না, আর যদি মিলিত হয় তাহলে ওই মিলিত বিন্দুর স্থানাঙ্কই হবে তোমার নির্ণীয় সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে স্ট্রাকচারটা কেমন, আমি এটা আগে আলোচনা করলাম। ঠিক এটা এই নিয়ম অনুযায়ী আমরা এখানে দুইটা সমীকরণ দিয়ে ঠিক সমাধান করতে থাকবো, ধাপে ধাপে আমাদের সমাধানটা শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, আমি তাহলে সমীকরণ দুইটি এখানে নিয়ে নেব। তাহলে সমীকরণ দুইটি আমি এখানে 3x প্লাস 2y সমান 21, আবার এটা দেবো সমীকরণ 1, আবার 2x মাইনাস 3y সমান 1, এটা দেবো সমীকরণ 2। তো এই যে সমীকরণ 1 আর 2 দিলাম, এখন আমি তাহলে কি করব, আমি সমীকরণ 1 হতে ঠিক আগের নিয়মে আমি মানে y কে মানে x এর মাধ্যমে আমি y কে প্রকাশ করব। দেখো সমীকরণ 1 হতে তো তাহলে তুমি 3x প্লাস 2y সমান তুমি 21 লিখবে। তারপর তুমি কি করবে, 2y সমান 21 মাইনাস 3x লিখবে। তারপর কি করবে, y সমান 21 মাইনাস 3x ডিভাইডেড 2 লিখবে। আমি তোমাদের বলেছিলাম যে এখানে তোমাদের কি করতে হবে, y কে দেখো, এই y কে একেবারে মানে y এর সঙ্গে কোনো কিছু নেওয়া যাবে না, কোনো কিছু রাখা যাবে না, কোনো কিছু থাকা যাবে না, শুধু y থাকবে। না বাম পাশে, ডান পাশে তোমার x এর সঙ্গে বিভিন্ন মান থাকতে পারে, সমস্যা নেই। তার মানে এটাকে বলা হয় যে y কে x এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে এই y কে আমি প্রকাশ করলাম কার মাধ্যমে, x এর মাধ্যমে। এখন আমি কি করব, এখানে ছক 1 আমি বের করে নেব। তাহলে তোমাকে এখানে একটু কথা লিখতে হবে যে x এর ভিন্ন মানের জন্য বা কয়েকটি মানের জন্য, ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তো আমি তাহলে এখানে ছক নেব। এটা হলো আমার ছক 1। x এর মান নাও, x y, x এর মান আমি এখানে বসাবো। অর্থাৎ এখানে দেখো x এর মান তোমরা কি করবে, তোমাদের খাতায়, পরীক্ষার খাতায় তোমরা কি করবে, পেন্সিল দিয়ে রাফ করবে। আর মুখে মুখে মনে মনে যদি তোমরা হিসাব করে বের করতে পারো তাহলে তো কথাই নেই। তো যখন দেখবে যে না মনে মনে মুখে মুখে করা যায় না, তখন তোমরা কি করবে, পেন্সিল দিয়ে রাফ করবে। তো দেখো তাহলে y সমান তোমাদের হলো 21 মাইনাস 3x ডিভাইডেড 2। তুমি যদি মনে করো যে আমি x এর মান এখানে 1 নেব, তাহলে কথা 1। আর তোমাদের আমি বলি, তোমরা যখন x এর মান এখানে বসাবে, হিসাব নিকাশ করার পর দেখবে যেন এখানে ভগ্নাংশ না আসে। x এর যে মানটা নিলে তোমার ভগ্নাংশ আসবে, তাহলে ওই x এর মানটা তুমি বাদ দেবে। x এর যে মানের জন্য তোমার এখানে ভগ্নাংশ আসবে না, পূর্ণ একটা সংখ্যা আসবে, সেটা প্লাস হোক আর মাইনাস হোক, এর কোনো বিষয় না। তাহলে তোমার x এর ওই মানটা নিতে হবে। হ্যাঁ, এখানে কথা থেকে যায় যে আসলে যদি ভগ্নাংশ মান বা দশমিক মান আসে তাহলে কি গ্রাফ পেপারে চিত্র আসবে না, আসবে। তোমার হিসাব নিকাশ করতে গিয়ে একটু সময়টা বেশি লাগবে, কারণ পরীক্ষায় তো তোমাদের সময়টা খুবই কম থাকে, মানে অল্প সময়ে তোমাদের দ্রুত আনসার করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা ওই হিসাবটা করতে গিয়ে দেখা যাবে তোমাদের গ্রাফে বিন্দুগুলো পাতন করতে গিয়ে সময়টা বেশি চলে যাবে। তো তুমি যদি একটু এখানে হিসাব নিকাশ করে নিতে পারো, তাহলে তোমার গ্রাফে তোমার বিন্দুগুলো বসাতে গিয়ে, পাতন করতে গিয়ে তোমার সময়টা কম লাগবে। তো সেক্ষেত্রে দেখো তুমি এখানে একটু হিসাব করে নাও। ধরো কথার কথা x এর মান যদি তুমি +1 নাও, x এর মান +1 যদি নাও, তাহলে তোমার y এর মান কি আসবে?
তুমি দেখো +1 নিলে তুমি 21 থেকে 3 বাদ দাও, তাহলে কত হয়? 18 হবে। দেখো 21 minus 3 into 1 divided 2, তাহলে 21 minus 3 divided 2, তাহলে 21 থেকে তুমি 3 বাদ দাও 18, 18 কে তুমি 2 দিয়ে ভাগ দাও 9। তাহলে এই যে 9 এটা তোমার কিন্তু পূর্ণ সংখ্যা। তো x এর মান যদি তুমি 1 বসাও তাহলে y এর মান তুমি পূর্ণ সংখ্যা পাও। তাহলে তুমি x এর মান এটা নাও, তোমার জন্য সুবিধা হবে। তো x এর মান আমি এখানে 1 নেব, তাহলে y এর মান আমি পাবো 9। এবার তুমি x এর মান কত নেবে? দেখো ধরো আমি +1 নিলাম, আমি যদি এখানে -1 নেই তাহলে আমার কি হবে? তুমি এখানে +1 নিতে পারো, -1 নিতে পারো, +2 -2 +3 -3 +4 -4 +5 -5, এইভাবে তোমার ইচ্ছা। তো আমি যদি এখানে -1 নেই, কথার কথা আমি এখানে -1 নিলাম, তাহলে আমার আসলে কি হয়? তাহলে আমার এখানে হবে -1, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যায় কত? 24 হবে। 24 কে তুমি ভাগ দাও, তাহলে তোমার হবে 12। হ্যাঁ, তুমি নাও, মান পূর্ণ সংখ্যা আসে, তাহলে তুমি এখানে -1 নাও, তাহলে এখানে 12 পাও। এরপর তুমি এখানে +2 নাও, +2 নিলে তোমার কি হয়? তাহলে তুমি দেখো, যদি x এর মান তুমি +2 নাও, x এর মান তুমি +2 নিলে, তাহলে এখানে তোমার কি হবে? 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দিলে তোমার এখানে হবে কি? 6 -6। তো 21 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে তোমার কি হয়? 15। তো 15 কে তুমি 2 দিয়ে ভাগ দিলে কত হবে তোমার? 7.5। এই তো ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশ মানগুলো তুমি নিও না, কারণ তোমার গ্রাফে গিয়ে বিন্দু বসাতে যাবে যখন, তখন তুমি একটু ঝামেলায় পড়ে যাবে। ঝামেলা মানে কি? তোমার সময়টা বেশি লাগবে। প্রয়োজনের সংখ্যা দ্বারা এখানে গুণ করে সেটাকে তোমার পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। তো যাই হোক, অথবা দশমিক মান নিয়েও তুমি বসাতে পারবে। ওই গ্রাফে তোমার হিসাবটা আসলে করতে গিয়ে সময়টা বেশি লাগে। তো যাই হোক, আমি এখানে তাহলে এখানে x এর মান 2 নেব না, আমি এখানে তাহলে যদি x এর মান -2 নিই, তাহলে আমার কি হয়? যদি আমি -2 নিই, তাহলে আমার কত হয়? 6। -2 নিলাম, কথার কথা, তাহলে এখানে -2, তাহলে এখানে +6 হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যায়? 27 কে তুমি 2 দিয়ে ভাগ দিলে এটাও তোমার দশমিক মান আসে। তো দরকার নেই, তুমি 2 কে বাদ দাও, তাহলে 3 নাও। যদি তুমি এখানে +3 নাও, তাহলে কি হয়? দেখো +3 নিলে তোমার এখানে * 3, তাহলে তোমার এখানে হবে -9। তো তুমি এখানে তাহলে 21 থেকে 9 বাদ দাও, 21 থেকে 9 বাদ দিলে তোমার থাকে কত? 12। তো 12 কে তুমি 2 দিয়ে ভাগ দিলে তোমার কত হবে? 6 হবে। তো এই যে দেখো, এখানে তুমি পূর্ণ সংখ্যা পেয়ে গেলে, তাহলে x এর মান তুমি যদি এখানে 3 নাও, y এর মান তুমি পেয়ে যাও 6। এই যে আমি 3টা পেলাম। তুমি যদি বলো আমি আরো বিন্দু বের করবো, তাহলে তুমি এখানে আরো ঘর বের নিয়ে তুমি বিন্দু বের করতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, এখানে x, y সমান 1,3 এটা একটা বিন্দু, -1, 12 এটা একটা বিন্দু, আর 3,6। এখানে x এর মান হলো ভুজ, y এর মান হলো কোটি। তো এই যে 3টে বিন্দু আমি পেয়ে গেলাম। তো পরীক্ষায় মূলত তোমরা বিন্দু 3টাই নিও, কারণ দেখা যায় যে বেশি বিন্দু নিতে গিয়ে তোমার সময়টা বেশি লাগবে। কেন তুমি এত সময় ব্যয় করবে? কারণ 3টা বিন্দু থেকেও তোমার মোটামুটি চিত্র আসবে এবং মানগুলো তুমি বের করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, আমি ছক 2-এ যাব। আমি এখানে ছক 1-এ আমি তাহলে 3টা বিন্দু পেয়ে গেলাম। আমি এই বিন্দুগুলো কি করব? আমি এখানে একটু লিখে রাখবো। ছক 1-এ আমি যে বিন্দুগুলো পেলাম সেগুলো হলো x, y সমান আমি পেলাম 1,9, তারপর -1,12, তারপর পেলাম 3,6। যাই হোক, আমি এগুলো মিশিয়ে ফেলবো, এই কারণে আমি ওখানে লিখে রাখলাম। তো এরপর আমি কি করব? সমীকরণ 2-এ যাব। এরপর তোমাদের লিখতে হবে যে সমীকরণ 2 হতে তাহলে 2x - 3y সমান যদি 1 হয়, তো তুমি তাহলে -3y সমান লিখতে পারো 1 - 2x। তাহলে তুমি y সমান লিখতে পারো 1 - 2x ডিভাইডেড -3। তো তুমি মাইনাস মানটা যদি মুক্ত করতে চাও, তাহলে তুমি এখানে মাইনাস কমন নাও, তাহলে 2x - 1 ডিভাইডেড -3, মাইনাস মাইনাস কেটে যাও, তাহলে তুমি পেয়ে যাও 2x - 1 ডিভাইডেড 3। তো অতএব
ওয়াই সমান তোমার এটা। তো এখানে আমি কি করলাম, ওয়াই কে আমি ফ্রি করে নিলাম। তো যাই হোক, মানে ওয়াই কে আমি এক্স এর মাধ্যমে আমি এখানে প্রকাশ করলাম। তো আমি এখন কি করব, এক্স এর কয়েকটি মানের জন্য ওই একই কথা লিখতে হবে, বা এক্স এর ভিন্ন মানের জন্য, এক্স এর কয়েকটি মানের জন্য বা ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে এখানে সব নাও, তো এক্স এর মান তুমি বসাও। এক্স এর মান তুমি কত বসাবে, এক্স এর মান যদি তুমি +1 বসাও, তাহলে 2 × 1, 2 থেকে 1 বাদ দিলে তাহলে কি হয়ে যায় দেখো, y = 2x - 1 / 3। x এর মান যদি তুমি +1 নাও, তাহলে y এর মান তোমার কি আসে, 2 × 1 - 1 / 3। এই হিসাবগুলো একটা পর্যায়ে গিয়ে তুমি মুখে মুখে করতে পারবে, তোমার এইভাবে লিখতে হবে না, তুমি এখানে দেখেই তুমি হিসাব করতে পারবে। তো দেখো এখানে 1/3 আছে, এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো তোমার তো ভগ্নাংশ রাখলে একটু ঝামেলা হবে, তাহলে তুমি +1 বাদ দাও। যদি তুমি -1 নাও, তাহলে তো -1, তাহলে তুমি এখানে কি করবে, -1 নেবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার -2, তাহলে তোমার -3, তাহলে তুমি এখানে ভাগ করে -1 পাবে। এটা তুমি নিতে পারো, কারণ -1 বসালে তুমি -1ই পাও। তো সেক্ষেত্রে তুমি -1 যখন নেবে -1ই পাবে। তো এরপরে দেখো তুমি নাও, এবার কি নেবে, 2 নাও। যদি তুমি 2 নাও, কথার কথা 2 নিলে তোমার কি হবে, তাহলে এখানে 2 দাও, তাহলে এখানে 4 হয়ে যাবে। 4 থেকে 1 তুমি বাদ দাও, 3 হবে। 3 কে তুমি ভাগ দিলে জাস্ট 1 হবে। তার মানে তুমি x এর মান যদি +2 নাও, y এর মান তুমি পেয়ে যাও +1। এবার x এর মান তুমি যদি -2 নাও, তাহলে -2 নিলে -5/3 হবে না, ভগ্নাংশ। এটা মুখে মুখেই তোমরা পারবে। এবার তুমি কি নাও, 3 নাও। 3 নিলে তোমার কি হয়, +3, তাহলে তুমি 3 নিলে, তাহলে 3 × 6 থেকে তুমি 1 বাদ দাও, তাহলে তোমার কত হয়, 5/3। দরকার নেই, -3 নাও। -3 নিলে তোমার -7 হচ্ছে না, তুমি 4 নাও। 4 নিলে তোমার কত হয়, 4 নিলে তোমার 4 × 8। আচ্ছা, এখানে যদি আমরা 2 নেই, আচ্ছা +2 তো নিলামই, 3 +3 নিলে আমাদের হয় না, -3 নিলেও হয় না, তাহলে 4 নেব আমরা। 4 নিলে কত হয়, 4 × 8 থেকে তুমি 1 বাদ দাও, 7। -4 নিলে, আচ্ছা -4 নাও। তুমি যদি -4 নাও, তাহলে তুমি এখানে পাবে 2 × -4 - 1, তাহলে তুমি এখানে পাও -8 - 1, তার মানে তুমি পাও -9, তার মানে তুমি পাবে -3। এটা দেখো, x এর মানে আমি -4 নিলাম, -4 নিলে আমার -3। আমি হিসাব করে করতে পারি, তুমি প্লাস নিতে পারো, প্লাস মানে দেখবে পূর্ণ সংখ্যা আসে কিনা। তো আসলে এইভাবে আমাদের মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে x, y সমান, তাহলে আমরা -1, -1, তারপর পেয়ে যাই 2, 1, তারপর আমরা পেয়ে যাই -4, -3। এই যে আমি 3টা বিন্দু পেয়ে গেলাম। আমি এই 3টা বিন্দু তাহলে এখানে আমি লিখে রাখবো সব 2। সব 2 এর ক্ষেত্রে আমি লিখবো যে x, y সমান, তাহলে আমার -1, -1, তারপর 2, 1, আর একটা হলো -4, -3। এই যে আমি বিন্দু পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে, আচ্ছা এটা আমি একটু নিচেই লিখবো, -4, -3। এই বিন্দুগুলো আমি কি করবো, গ্রাফ পেপারে এবার আমি পাতন করব বা স্থাপন করব। তো এবার তাহলে আমরা দেখো সব একে প্রাপ্ত বিন্দুগুলো আমরা কি করব, এই গ্রাফ পেপারে আমরা স্থাপন করব। সব 2 এ প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করব। সব 1 থেকে আমরা একটা সরলরেখা পাবো, 2 থেকে একটা সরলরেখা পাবো, যখন বিন্দুগুলো যোগ করে দেব। তারপর সরলরেখা 2টি উভয় দিকে বর্ধিত করলে কোথাও না গিয়ে কোথাও না কোথাও একটা মিল পাবো আমরা। তো সেক্ষেত্রে ওই মিলিত বিন্দুই হবে আমাদের নির্ণয় সমাধান। তো তাহলে আমরা বিন্দুগুলো পাতন করি। আর আমি তোমাদের বলবো যে এখানে x ও x প্রাইম, y প্রাইম হলো আমাদের x অক্ষ আর y অক্ষ। আর এই যে মূল বিন্দু 0, এটা হলো আমাদের ছেদ বিন্দু। তো সেক্ষেত্রে তোমরা জানো যে x অক্ষের উপর x প্রাইম
ওয়াই ওয়াই প্রাইম, এটা হলো মূল বিন্দু। এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0। তো সেক্ষেত্রে দেখো আমাদের এটা হলো প্রথম চতুর্ভাগ, এখানে প্লাস প্লাস, ভুজ আর কোটি দুটাই প্লাস। এটা হলো আমাদের তৃতীয় চতুর্ভাগ, এখানে আমাদের ভুজ কোটি দুটাই মাইনাস। এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এখানে তোমার ভুজ হলো মাইনাস, কোটি হলো প্লাস। এটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগ, এখানে আমাদের এটারই বিপরীত প্লাস মাইনাস। তো সেক্ষেত্রে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা চতুর্ভাগগুলো এভাবে হিসাব করব। তো সেক্ষেত্রে দেখো প্রথম চতুর্ভাগে তাহলে ভুজ কোটি দুটাই প্লাস, এটারই বিপরীত হলো তৃতীয় চতুর্ভাগ, এখানে দুটাই মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগে তোমার ভুজ মাইনাস কোটি হলো প্লাস, এটারই বিপরীত চতুর্থ চতুর্ভাগ, এখানে হলো এটারই বিপরীত দেখো প্লাস মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস। তো এইভাবে তোমরা মনে রেখো। তো সেক্ষেত্রে আমরা এবার বিন্দুগুলো পাতন করব। তাহলে সব একই প্রাপ্ত বিন্দু আমাদের 1,9। তাহলে মূল বিন্দু 0 থেকে আমরা এক ঘর যাব, তাহলে এখানে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমি 1 একক নেব। তো আমার এখানে গ্রাফ পেপারে প্রত্যেকটি ঘর, এক একটা ঘর হলো স্কোয়ার অর্থাৎ বর্গ আকৃতির ঘর, আর বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয় সমান। তো আমার হয়তো এখানে চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমি হয়তো ওইভাবে সমান তোমাদের দেখাতে পারিনি, মানে চেষ্টা করেছি আমি মোটামুটি একটা সমান দেখানো, তারপরে একটু কম বেশি হয়তো আছে। তো যেহেতু এটা আমার হাতে আঁকা এখানে, আর তোমরা যে গ্রাফ পেপার তোমরা পরীক্ষায় পাবে ওখানে সবগুলো ঘর তোমরা সমান মাপে পাবে, মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তোমরা সমান পাবে। তো সেক্ষেত্রে তোমাদের চিত্র আরো ভালো আসবে। তো আমি এখানেও চেষ্টা করবো একটা মিল আনার। দেখো তো সেক্ষেত্রে আমরা 1,9 বসাবো, 1,9। তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে আমরা এক ঘর যাবো, যেহেতু 1 ভুজ হলে এখানে এক্স এর মান হলো ধনাত্মক, ধনাত্মক হলে আমরা ডান দিকে যাবো, যদি ঋণাত্মক হতো তাহলে মাইনাস হতো, তাহলে আমরা বাম দিকে আসতাম মূল বিন্দু থেকে। তাহলে 1,9 মানে কি মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর যাবো, আবার +9 মানে কি উপরের দিকে যাবো। যদি মাইনাস হতো, -9 হতো, তাহলে নিচের দিকে যেতাম। ওয়াই মান যেহেতু প্লাস, তো সেক্ষেত্রে আমরা উপরের দিকে যাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে এসে আমরা বিন্দু পাবো, এটা হলো আমাদের 1,9। এরপর আমাদের কি আছে, -1, -1,12। -1 মানে কি মূল বিন্দু থেকে তুমি বাম দিকে এক ঘর যাও, -1 এক ঘর, তারপর +12 মানে কি, তাহলে প্লাস মানে কি উপরের দিকে যেতে হবে, যদি মাইনাস হতো তাহলে নিচের দিকে যেতাম, তাহলে +12। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে আমরা এখানে এসে পাবো আমাদের -1,12। এরপরের বিন্দু হলো আমাদের 3,6। 3 দেখো, তাহলে 1 2 3 6 উপরের দিকে যাবো, 1 2 3 4 5 6, তাহলে এখানে এসে আমরা পাবো আমাদের 3,6। তাহলে তিনটা বিন্দু পেলাম। তো আমাদের এই বিন্দু তিনটি যোগ করে দিতে হবে, যোগ করে দেওয়ার পর আমরা উভয় দিকে বর্ধিত করে দেবো। তো সেক্ষেত্রে দেখো আমার সরলরেখা পেয়ে গেলাম এবং উভয় দিকে আমি বর্ধিত করলাম। তো এখানে তাহলে আমাদের পরের বিন্দুগুলো আগে যোগ করি, তারপর আমি বিন্দুগুলো তোমাদের বসায় দেখাবো। আচ্ছা দেখো, সব 1 থেকে আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম, এবার সব 2 যাবো, -1, -1, তাহলে -1 মানে কি, তুমি বাম দিকে এক ঘর যাও, আবার -1 মানে কি নিচের দিকে এক ঘর যাও, তাহলে এখানে গিয়ে তুমি বিন্দু পাবে। আবার তোমার 2,1 তাহলে এই বিন্দু, এটা হলো 2,1। এরপর হলো তোমাদের -4, -3, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 4 ঘর যাও, 1 2 3 4, -4, -3 মানে কি নিচের দিকে যাও, প্লাস হলে উপরের দিকে যেতে হবে, মাইনাস হলে নিচের দিকে। তো এই যে তিনটা বিন্দু পেলাম, এই তিনটা বিন্দু আমি এবার যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে তো বিন্দুগুলো যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পর উভয় দিকে বর্ধিত করে দিলাম। তাহলে বর্ধিত করে দেওয়ার পর আমরা দেখতে পাই আমাদের মিলিত হলো এই জায়গায় এসে,
তো এই বিন্দুর স্থানাঙ্ক আসলে আমাদের কত সেটা দেখতে হবে, আর এই বিন্দুর স্থানাঙ্কই হবে আমাদের সমাধান। তো আমরা এখন দেখবো যে মূল বিন্দু থেকে দেখো 1 2 3 4 5 1 2 3, তাহলে 5,3 বিন্দুতে গিয়ে 5,3 এখানে এসে আমরা পেয়ে গেলাম 5,3। এই 5,3 হলো আমাদের নির্ণয় সমাধান। এখন এই বিন্দুগুলো তোমরা কি করবে, এখানে এই বিন্দুর স্থানাঙ্ক যেটা সেটা তোমরা গ্রাফ পেপারে দেখাবে, আমি হয়তো এখানে দেখালাম না। আর প্রত্যেকটি বিন্দুর স্থানাঙ্ক তোমরা কি করবে, বিন্দুগুলো পাতন করার পর বসানোর পর তোমরা পেন্সিল দিয়ে এগুলো বিন্দুগুলো এভাবে নির্দিষ্ট করবে। 5,3 যেমন, তাহলে এটা -1, -1, এটা তোমার মাইনাস কত, এটা -4, -3, এই বিন্দুগুলো তোমরা এভাবে উল্লেখ করবে, এখানে পেন্সিল দিয়ে লিখে দেবে। এগুলোও তাই। তো তাহলে দেখো এখানে আমরা মিলিত বিন্দু পেলাম 5,3, তাহলে আমাদের নির্ণয় সমাধান হবে 5,3। তো তোমাদের আমি একটা কথা বলবো, এই যে আমি 5,3 পেলাম, এটা কি আসলে আমার মিলিত বিন্দু, সাধারণ বিন্দু? এটা আমি যদি যাচাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি এই সমীকরণ 1 আর 2 যে কোনো একটাতে আমি বসাবো। ধরো আমি যদি সমীকরণ 1 এ বসাই, তাহলে x এর মান হলো আমার এখানে 5, y এর মান হলো 3। 5,3 এর অর্থ হলো ভুজ হলো এখানে x এর মান 3, কোটি y এর মান হলো, x এর মান হলো 5 যেটা হলো ভুজ, আর কোটি y এর মান হলো 3। তো আমি x এর জায়গায় 5 বসাবো, y এর জায়গায় 3 বসাবো। যদি এখানে 5 বসাই তাহলে 3 5 15, এখানে যদি 3 বসাই 3 6, 15 আর 6 যোগ করলে 21। তার মানে আমার এই মিলিত বিন্দু 5,3 এটা আমার ঠিক আছে। অর্থাৎ শুদ্ধি পরীক্ষার যে বিষয়টা তোমরা এখানে এটা করে নেবে, কারণ দেখা যায় মিলিত অন্য কোনো একটা বিন্দুতে গিয়েও মিলিত হতে পারে। আসলে কি সেটা তোমার সঠিক কিনা সেটা তুমি একটু যাচাই করে নেবে, কারণ এটা তো তোমার যাচাই করতে তো বেশি সময় লাগবে না। তুমি বিন্দু পাওয়ার সাথে সাথে তুমি এখানে কি করবে, শুদ্ধি পরীক্ষাটা করে নেবে। তুমি নিজে থেকে একটু নিশ্চিত হয়ে নেবে যে আসলে আমার বিন্দু ঠিক আছে। তারপর তুমি লিখবে যে অতএব নির্ণয় সাধারণ, অতএব নির্ণয় সমাধান, এখানে লিখবো অতএব নির্ণয় সমাধান x, y সমান 5,3, এটাই হলো আমাদের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, বিন্দুগুলো পাতন করার পর সরলরেখা, মানে বিন্দুগুলো পাতন করার পর তোমরা যোগ করে উভয় দিকে বর্ধিত করলে দুটো সরলরেখা পাবে। এখানে তোমাদের কথাই কিছু, ভাষায় কিছু লিখতে হবে, কথা লিখতে হবে। তো আসলে এই কথাগুলো তোমরা লিখবে কিভাবে, তো আমি তোমাদের যতটুকু বলে দেবো এইটুকু লিখলেই হবে, এর বেশি লেখার প্রয়োজন নাই। কারণ তোমাদের এই গ্রাফের যে বিষয়টা, এখানে সময়টা বেশি লাগে, তোমাদের অল্প সময়ে আনসার করতে হয়। তো সেই ক্ষেত্রে মানে বেশি বিস্তারিত লেখার প্রয়োজন নেই, সংক্ষিপ্ত আকারে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। সেটা হলো লিখবে তোমরা এভাবে যে সব কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে সব একে প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করে যোগ করে উভয় দিকে বর্ধিত করি, তাহলে একটি সরলরেখা পাওয়া যায়। আবার সব 2 এ প্রাপ্ত বিন্দুগুলি সব কাগজে স্থাপন করে বা পাতন করে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, তাহলে অপর একটি সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখা দুইটি পরস্পর 5,3 বিন্দুতে মিলিত হয়। অতএব নির্ণয় সমাধান x, y সমান 5,3। 5,3 বিন্দুতে মিলিত হয়। তারপর এখানে আরো একটু বলতে পারো, যার ভুজ x ইকুয়াল টু 5, কোটি y ইকুয়াল টু 3। তারপর লিখবে যে অতএব নির্ণয় সমাধান x, y সমান 5,3। এইভাবে তোমাদের সমাধান করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা সমীকরণ জোড় থেকে লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমাধান করবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।